হয়েছে যে এই আন্দোলন তো স্টুডেন্টরা বড় একটা স্টেক হোল্ডার, রাজনৈতিক ছাত্র সংগঠনের বা ডিফারেন্ট ছাত্ররাও, সেটা আমরা দেখি নাই। আমি তো 11 দিনের রিমান্ডে ছিলাম, প্রিজন ভ্যান থেকে শুরু করে ডিবির গারদে দেখেছি কিভাবে ছাত্রদেরকে পিটিয়ে, মানে গরু ছাগলের মতো যাদেরকে ধরছে, এমনকি কিশোর তাদেরকেও মানে নির্মম ভাবে, কারো কান খোলা, কারো চোখের এখানে রক্ত জমা আছে, আবার কেউ গুলিবিদ্ধ হয়েছে, চিকিৎসা দিতে হসপিটালে, ভাই তুমি এই পায়ে ঘাট, তোমার রক্ত পড়ে, রক্ত পানির মতো ইয়া করতেছে, তুমি এখানে কেমন? ভাই আমি চিকিৎসা করে আসছিলাম এই মালিবাগের কোন হসপিটালে, ড্রেসিং করতে আসছিলাম, ওইখান থেকে পুলিশ ধরে নিয়ে আসছে। আপনারা জানেন যে এই জুলাইয়ের শেষ দিকে অনেক সরকারি হসপিটাল, সেটা ঢাকা মেডিকেল, বিএসএমইউ, চিটাগং কিংবা বরিশাল ডিভিশনাল পর্যায়ে অনেক হসপিটাল চিকিৎসা দিতে অনীহা পোষণ করেছিল, গুলিবিদ্ধ কোনো ছাত্রকে ভর্তি করে দেয় এবং অনেকে ভুলে রেখেছে যে সে মরুক, কারণ তার অপরাধ সে কেন এই আন্দোলনে গেল। তো এই ধরনের বর্বর কর্মকাণ্ডের সাথে যে সমস্ত আবার এই পেশাজীবীদের এক অংশ ডাক্তাররা ছিল, তাদের কয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে আমি জানি না। কিছুদিন আগে মঞ্জু ভাই একটা পেপার নিয়েছিল, প্রথম আলোতে দেখা যাচ্ছে লেখা, আচ্ছা আজকে আপনারা দেখতে পারবেন। এই গণ অভ্যুত্থানের পূর্বে 4 অগস্ট পর্যন্ত কারাগারে ছিল 88,000 বন্দী। আর আমার ধারণা, কারণ ডিবি কার্যালয়, থানার গারদে, অনেকে থানার এসে গারদে রাখা হয়েছে, ডিবির গারদে, স্বীকার করে র্যাবের কাস্টডিতে বিভিন্ন ধরনের ভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আটক রাখা হয়েছে। শুধুমাত্র কারাগারের হিসাব ছিল 88,000। আর এই গণ অভ্যুত্থানের পরে এখন কারাগার আছে 77,000। গণ অভ্যুত্থানের চেয়েও এইরকম একটা মানে পূর্বে ছিল, আর এইরকম একটা পট পরিবর্তন হয়ে গেল। স্বাভাবিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশে বিপ্লবের পরে কয়েক হাজার মানুষকে চাকরিচ্যুত করা হয়, কয়েক হাজার মানুষকে বন্দী করা হয়, কিন্তু দেখা যায় 10,000 কম বন্দী আছে। এখন তো আমি নিরীহ মানুষকে বন্দী করা হোক সেটা আমরা চাই না, কিংবা গোপালগঞ্জে যদি মানে ভিন্ন মতের কোন মানুষকে গুলি করে মারা হয় এইটা আমরা চাই না, যেটা আমাদের সম্ভবত শহীদুল্লাহ ভাই আপনার দেশ স্বাধীনের পরে ঘটনার এক্সাম্পল দিয়ে বলছিলেন যে সেই সময় তাজউদ্দিন আহমেদ সাহেব সেটা আপনার প্রোটেস্ট করেছিল। তো আমরা চাই না যে এই অভ্যুত্থান পরবর্তী সরকার গুলি করে মানুষ মেরে তাকে আবার এই আপনি মব বলেন কিংবা জনতার আন্দোলন বলেন সেটাকে দমন করতে হবে। তাহলে তো আমরা সেই পুরনো পথেই হাঁটছি। এবং এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, এখনই যদি তারা এই প্র্যাকটিসটা শুরু করে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তো একই প্র্যাকটিস শুরু করে। এবং এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা ব্যাপক সংস্কার, স্বল্প সংস্কার, গভীর সংস্কার, অনেক সংস্কার, কম সংস্কার, সংস্কার নিয়ে আলাপ করছি, অথচ মূল সংস্কারের যে জায়গাটা ছিল আমি মনে করি যে এই গণ অভ্যুত্থানের পর আমাদের পুলিশ এবং জনপ্রশাসনের সংস্কার, যে তাদের যে শুধুমাত্র নৈতিকভাবে তারা তাদের নৈতিক স্খলন ঘটেছে সেটা না, তাদের পেশাদারিত্ব তো অনেক আগেই তারা কবর দিয়েছে। যার কারণে তো যখন সামরিক শাসক এরশাদ সাহেব ছিলেন তখন তো আমার পুলিশকে বলা হতো এরশাদের পেটোয়া বাহিনী, বিএনপির সময় বিএনপির পেটোয়া বাহিনী, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পেটোয়া বাহিনী। পুলিশ তো সবার পেটোয়া বাহিনী হিসেবে গালি শুনছে, তাহলে পুলিশকে পেটোয়া বাহিনী বানাচ্ছে কোন সিস্টেম? সেই সিস্টেমের পরিবর্তনে 11 মাসে পুরো আলাপ আলোচনা হয়েছে, খুব বেশি পরিবর্তন হয়েছে, কিংবা যেই জনপ্রশাসন বরং সেই পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দের সমঝোতায় সক্ষতায় কিংবা ছাত্রদের সমন্বয়দের ব্যবসা বাণিজ্য গ্রেপ্তার আগের মতোই বহাল আছে। এখনো বিভিন্ন জেলায় এসপি পোস্টিং নিচ্ছে, ডিসি পোস্টিং নিচ্ছে টাকা দিয়ে। জনপ্রশাসনের আমরা যদি দেখি চিত্রটা, জনপ্রশাসনে আপনি দেখেন ডিসি ইউরোদের বিহেভিয়ার কিংবা তাদের কর্মপদ্ধতি মানুষের প্রত্যাশা অনুযায়ী কিছু আছে। সাধারণ মানুষ কি এখনো ইউরো অফিসে গিয়ে মনে করতে পারে যে এটা একটা সরকারি অফিস, নাগরিক হিসেবে আমি এখানে আমার একটা সমস্যা নিয়ে যেতে পারি? তার রাজনৈতিক পরিচয় না থাকলে তার কোনো দাম নাই। তাহলে আমরা যে নাগরিক অধিকার এবং মর্যাদার একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, একটা সিম্পল এবং মৌলিক কিছু সংস্কার এই সরকার চাইলে যেটা করতো, বিএনপি বাধা দিত না, কেউ বাধা দিত, জামাত বাধা দিত, আমরা কেউ আমরা বাধা দিতাম না। হয়েছে সত্যিকার অর্থে প্রশাসনের বিএনপি এবং জামাতের পুনর্বাসন। অবশ্যই বিএনপি জামাত রাজনৈতিক পরিচয়ের কারণে যদি প্রশাসনে কেউ বঞ্চিত হয়ে থাকে তবে মূল্যায়ন আমরা পক্ষে,
কিন্তু প্রশাসনকেও যদি আবার এখন বিএনপি জামাতের পুনর্বাসন করা হয়, এই প্রশাসনও তো আগের প্রশাসন পলিটিক্যাল বিহেভ করবে। সেক্ষেত্রে আমরা যে একটা জনবান্ধব নিরপেক্ষ পেশাদারিত্ব প্রশাসন আমরা চেয়েছিলাম, সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে আমরা অন্তত ভেবেছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পরিবর্তন হবে, উপলব্ধি হবে। ওই যে মঞ্জু ভাই বলে গিয়েছিলেন যে যারা গত 16 বছরে প্রকাশ্যে একটা মিছিল করতে পারেন নাই, প্রকাশ্যে হাঁটতে পারেন নাই 10 জনে মিলে, এখন তারা সবাই সমাবেশ করে হুঙ্কার দিচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নিচ্ছেন, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সচিবালয়। অথচ আপনার অন্যান্য স্টেক হোল্ডারদের যে ন্যায্যতার জায়গা থেকে আমরা যেটা উপলব্ধি করেছিলাম যে বৃহত্তর স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, সেই মেন্টালিটি আমরা তাদের মধ্যে দেখি না, বরং ওই ক্ষমতা বেশি শক্তি আধিপত্য বিস্তারেরই প্রবণতা রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। আপনার নিশ্চয়ই একটা কথা বলে শেষ করবো, মহিন স্যার এখানে আছে দেখে আমার এই কথাটা মনে পড়ছে। কথাগুলো অনেক আমার ভালো লাগবে না, কারণ আগে আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতাম, গালি দিতাম, বিরোধী দল সবাই বাহবা দিত। আবার এখন আমাদের স্টেক হোল্ডারদের অপকর্ম নিয়ে কথা বলে তারা বড় ক্ষুণ্ণ হয়, যে কি খবর, আবার বিভিন্ন আমাদের সমালোচনা করে। আমি তো একজন ইন্ডিভিজুয়াল, আমার তো একটা আইডেন্টিটি আছে, আমি তো কোনো রাজনৈতিক দল হই না যে আমি সেই দলকে সাপোর্ট করে দেবো, তাদের সার্ভিস করে দেবো। এতে কেউ খুশি হলো অখুশি হলো, এটা আমার বিষয়টা। শেষ কথা বলছে এটা যে মহিন স্যারকে দেখে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আপনারা জানেন, তার মতো একজন ভদ্র সজ্জন মানুষ রাজনীতিতে এসেছিলেন। 28শে জুলাই, সম্ভবত 28-29শে জুলাই 2023-এ যে বিএনপি একটি কর্মসূচি ছিল ঢাকার 4 পয়েন্টে প্রবেশমুখে অবস্থান নেওয়া, মহিন স্যার এই বয়সেও সেই কর্মসূচি সফল করার জন্য উত্তরা গিয়েছিলেন, তাকে বিএনএস সেন্টার ওখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও স্যার গিয়েছেন, অন্যান্য তুখোর নেতৃবৃন্দ অনেকে স্পটে গিয়েছেন, কেউ যেতে পারেন নাই, সেই কর্মসূচি কিন্তু আধা ঘন্টার জন্য দাঁড়াইতে পারে নাই বিএনপি। আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম, বিএনপি ছিল, আমরাও রাজপথে ছিলাম। তো এই গণ অভ্যুত্থানটা, যেটা আরেকজন বক্তা বলেছিল, যে মঞ্জু ভাই সম্ভবত বলেছিল, কিভাবে দিনের পর দিন যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুরে মানুষ বন্দুকের নলের সামনে ওই এলাকাকে করণ করে রেখেছিল। এই যে সাধারণ ছাত্র জনতা, নাগরিকদের অবদান, আত্মত্যাগ, তাদের কন্ট্রিবিউশন, সেটা ভুলে গিয়ে যদি আমরা ক্ষমতা দখলের জন্য, ক্ষমতা ভোগ করার জন্য যদি আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের পরিণতিও সামনে খুব শুভ হবে না। ধন্যবাদ।